আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। Wake up to reality. বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত কি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না, সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 ব্যাঙ্গালোর, এখন বর্তমান সেনাপ্রধান। উনি একটা কোম্পানি নিয়ে আসলেন, আমাকে বলে জামান এখানে কি করবো। আমি বললাম আপনাকে কি বলেছে? বলে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। তো বলেছে স্যার তাহলে আসলেন কেন আপনারা? কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে। এর ভিতরে অনেক গুলজার আমাকে ফোন দিল 10টা থেকে 10:15 দিকে, জামান তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা, এরা এখন অর্গানাইজ না। আমরা স্যার আমি এসে গেছি স্যার, আমাদের ঢুকতে দিচ্ছে না। কর্নেল এমদাদ আপনারা জানেন, ওয়ান অফ দি বেস্ট কমান্ডার অফ বাংলাদেশ, 500 জাম করেছিলেন উনি, ওনার জানে ভয় করে কিছু ছিল না। এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা প্লাটুন নিয়ে ভিতরে আয়। আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আছি, ঢুকতে দেয় না। বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার কোর্সের মেজর হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি ঢুকতেছি, আমি একটু আগে যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না, সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক, মাহবুবা গিনি এমপি, মুস্তাক আহমেদ রুহি এমপি, ওয়ারেস বেলাল, এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না। আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিংয়ের ভিতরে, এই মুনি এখনো বেঁচে আছে, এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ। আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি ইয়ে করো না, কথা বলো না, বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলে যাচ্ছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে জেএমবিকে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের সিও ছিলাম। তোরাব আলীর মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি, যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল, তোরাব আলী, আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি, তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো, বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কে হবে ক্যান্টিনে আসে, কার অনুমতি আসতো? পুরোটা প্ল্যান গেম ছিল, তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজে ভাই MI থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে। 12 সালে আমাকে আপনার অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিংয়ের সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশীও জড়িত আছে। আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে, না করলে আমাদেরকে করতে হবে। ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্ষা, কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত।